উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য বহুল প্রত্যাশিত যে বৈঠকটি অবশেষে অনুষ্ঠিত হলো, সেই বৈঠক শেষে এখন আওয়ামী লীগকে জনগণ কি প্রত্যাখ্যান করেছে নাকি সমর্থন আরো বেড়েছে? বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেন নাই। বাংলাদেশের মানুষ তাদের ভুল বুঝতে পারে এখন আওয়ামী লীগের প্রতি আরো জনসমর্থন বৃদ্ধি হয়েছে। এটা কিন্তু বাস্তবতা। সাইডলাইনে আজ বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথমবারের মতো ডক্টর ইউনূসের সঙ্গে মোদীর বৈঠক হতে চলেছে। দেখেন, সার্জিসের বিরুদ্ধে কতগুলো অভিযোগ, এই অভিযোগের একটা তদন্ত কমিটি গ্রহণ করেছে। সেদিকে আমার মনে হয় যে তারা ইলেকশনে আসুক, ইলেকশনে এসে 300 আসনে এমপি নির্বাচিত হোক, আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাক, এবং তারা স্টেটম্যান হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা বানাক আগামী 5 বছরের জন্য। এটি এখন তাদের কাছে একমাত্র উপায়। বাংলাদেশে সহসা আমরা নির্বাচনের দেখা কি পেতে যাচ্ছি? নির্বাচনের দেখা মনে হচ্ছে না পেতে যাচ্ছে, কারণ চারিদিক থেকে আলোচনা চলছে। কখনো আলোচনা হচ্ছে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করা হবে, কখনো আলোচনা হচ্ছে 2029 সাল পর্যন্ত অন্তত পক্ষে প্রফেসর ইউনূসকে ক্ষমতায় রাখা হবে। এখন পর্যন্ত জরিপে যে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেছেন তাতে 82 থেকে 85% মানুষই চান না প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত হোক। ডক্টর ইউনূসকে ধরে ফেললো ডোনাল্ড ট্রাম্প। আমাদের বাংলাদেশ থেকে এই ডোনাল্ড ট্রাম্প তিনি অনেকটা আপনার পাহাড় থেকে যেমন একটা লাথি মেরে মনে করেন যদি কোনো মানুষকে ফালাই দেয়, তাহলে সেটার পরিস্থিতি আসলে কি হবে বা সেটার পরিণতি আসলে কি হবে? আমাদের বাংলাদেশটা আলটিমেটলি সেই দিকেই মনে করেন আগাচ্ছে। এই ডক্টর ইউনূসের জন্য আমরা বাংলাদেশের মানুষ সবাই মনে করেন ভুক্তভোগী হবো, সবাই একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে। ডক্টর ইউনূস কি বাংলাদেশটাকে খেয়ে ফেলতে চায় কিনা? জেলেনস্কি ইউক্রেনকে খেয়ে ফেলেছে, আর ওই জেলেনস্কিও ছিল ইউরোপ আমেরিকার দালাল। আর ডক্টর ইউনূস উনি বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অগোচরে বাংলাদেশটাকেও খেয়ে ফেলতেছে, কারণ তিনি বহুত পুরাতন দালাল, ইউরোপ আমেরিকার বহুত পুরাতন দালাল হলো। ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী এক হয়ে গেছেন এবং তারা ইতিমধ্যে একটি বৈঠক পর্যন্ত করেছেন, যা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছেন। কিন্তু ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী কি বৈঠক করলেন তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। তো বন্ধুরা, এবার নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকে সেখানে কি হয়েছে তা নিয়ে থাকতেছে এমন কিছু অজানা গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর মূলত কি বৈঠক হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য বহুল প্রত্যাশিত যে বৈঠকটি অবশেষে অনুষ্ঠিত হলো, সেই বৈঠক শেষে এখন কূটনীতিবিদ থেকে শুরু করে রাজনীতিবিদ, রাজনীতি সচেতন মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মধ্যে চুলচেরা বিশ্লেষণ চলছে, আলোচনা চলছে দুই সরকার প্রধানের একে অন্যকে কি ধরনের বার্তা দিয়েছেন, কে কোন টোনে কথা বলেছেন, কে কোন মেজাজে ছিলেন, এবং এই সংক্রান্ত খবর দুই দেশের গণমাধ্যমগুলোতে যেভাবে আসছে তা মোটামুটি একেবারেই বিপরীত। গণমাধ্যম দিয়ে এক্সাম্পল হিসেবে আলোচনাটি করলে অনেক ছোট হয়ে যায়, বরং যদি দুই দেশের আনুষ্ঠানিক যে বিবৃতি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে বিবৃতি দুটি এসেছে তার মধ্যকার বক্তব্যগুলো মোটামুটি 80 থেকে 90% একেবারেই বিপরীতধর্মী। কেন বিপরীতধর্মী? এটির উত্তর আমরা বুঝতে পারলেই বোঝা যাবে যে এই বৈঠকটি আসলে কতটা ফলপ্রসূ হয়েছে। যেমন বাংলাদেশের বিবৃতি বা প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে এবং তারও আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম গণমাধ্যমকে যে কথাগুলো বলেছেন, সেই বক্তব্যগুলোর সারাংশ হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়েছে, আহ্বান জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। ভারতে বসে, দিল্লিতে বসে শেখ হাসিনা যে নানান সময় নানান ধরনের বক্তব্য দিচ্ছেন, উস্কানিমূলক কথাবার্তা বলছেন, এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছেন, এইগুলো আবারও মনে করিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীকে। এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ভারত যে অপপ্রচার চালাচ্ছে,
প্রোপাগান্ডা চালাচ্ছে সেটির বিষয়ে তীব্র প্রতিবাদ আবারও ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে জানানো হয়েছে, এমনটি প্রেস নোটে জানানো হয়েছে, প্রেস বিবৃতিতে, এবং প্রেস সচিবও সেই কথাগুলো বলেছেন। এবং পাশাপাশি গঙ্গার পানি বন্টন, তিস্তার চুক্তি, সীমান্তে যে গুলি করে প্রতিনিয়ত মানুষ হত্যা করা হচ্ছে বাংলাদেশিদেরকে, সেই বিষয়গুলো তুলে আনা হয়েছে। এটি হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বক্তব্য এবং প্রেস সচিবের বক্তব্য। কিন্তু ভারতের গণমাধ্যমগুলো কি বলছে? ভারতের গণমাধ্যমগুলো এমন খবর প্রচার করছে যে রীতিমতো ভারতের প্রধানমন্ত্রী নাকি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাক সংযমের পরামর্শ দিয়েছেন, ধমক দিয়েছে। পরিবেশ কলুষিত করতে পারে এমন কথা এড়িয়ে যাওয়া উচিত, সে কথাও নাকি মনে করিয়ে দিয়েছেন। তার কারণ কদিন আগে চীন সফরের সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে যে মন্তব্য করেছেন ভারতের 7 সিস্টার্স নিয়ে, সেটি সামনে রেখেই এ ধরনের সতর্কতার কথা শুনিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী, এমনটা দাবি করা হয়েছে। শুধু গণমাধ্যম নয়, বিক্রম মিস্ত্রি ভারতের পররাষ্ট্র সচিব, তিনিও গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এ ধরনের ইঙ্গিত দিয়েছেন। এবং শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে প্রধান উপদেষ্টার যেই বক্তব্য বা আহ্বান, সেটি তিনি স্বীকার করেছেন, হ্যাঁ বিষয়টি আলোচনায় উঠেছে, কিন্তু এই বিষয়ে আর বেশি কিছু বলতে চায় না। তার মানে কি? তার মানে তারা বিষয়টি খুব সিরিয়াসলি নেয়নি, অর্থাৎ বক্তব্য একেবারে বিপরীত। যেখানে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে এইগুলো খুব ভালো পরিবেশে, গঠনমূলক এবং বেশ বন্ধুত্বসবল পরিবেশে এই কথাগুলো বা আলোচনাগুলো হয়েছে, কিন্তু একেবারে ডিনাই করেছে ভারত। বিক্রম মিস্ত্রি বলছেন, গণতান্ত্রিক, স্থিরশীল, শান্তিপূর্ণ, উন্নয়নশীল এবং অন্তর্ঘাতমুখী রাজনীতির জন্য ভারতের সমর্থন সবসময় রয়েছে। এই যে অন্তর্ঘাতমুখী মানে সবার অংশগ্রহণে একটা নির্বাচনের কথা ইঙ্গিত করতে চেয়েছেন বা রাজনীতির কথা ইঙ্গিত করতে চেয়েছে ভারত, এই বিষয়টি বলে তারা কি প্রমাণ করতে চেয়েছে? আওয়ামী লীগের বাইরে অন্য কিছু আপাতত তারা চিন্তা ভাবনা করছে না। রাজনীতি পুনর্বাসন বলি বা রাজনীতির সুযোগ দেওয়ার কথা বলি, অথবা সবার অংশগ্রহণে রাজনীতি এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলি। যদিও এই বিষয়গুলো আমাদের কাছে একটু অন্যরকম লাগে। গত 16 বছর ভারত বা তারও আগে থেকে ভারত শুধুমাত্র একটি দলকে বেছে নিয়েছে, এর অনস্বীকার্য। যাই হোক, সীমান্ত নিয়ে যে বক্তব্যটি বাংলাদেশের বিবৃতি এসেছে, একেবারে তার উল্টো বিবৃতি এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে, বা পররাষ্ট্র সচিব যে কথাবার্তা বলেছেন, তিনি বলেছেন সীমান্ত নিয়ে ভারতের প্রধানমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সীমান্তে স্থিতিশীলতা এবং নিরাপত্তা বজায় রাখার জন্য সেখানে আইনের কড়া প্রয়োগ ও বেআইনিভাবে পারাপার বন্ধ রাখা প্রয়োজন, এই কথাটি নাকি তুলে ধরেছেন নরেন্দ্র মোদী। আর সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে যে মেসেজটি দিয়েছেন মোদী, তা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু বিশেষত হিন্দুদের নিরাপত্তা দেবে সে দেশের সরকার, এমনটাই তিনি আশা করছেন। তার মানে কি? আলোচনাগুলো যেগুলো এসেছে তার সবটারই একটা বিপরীতধর্মী বক্তব্য দুই দেশের আনুষ্ঠানিক বিবৃতিতে, অথবা আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব যে বক্তব্য দিয়েছেন আর ভারতের পররাষ্ট্র সচিব যে বক্তব্য দিয়েছেন, একেবারে মোটামুটি আকাশ পাতাল পার্থক্য। হয়তো ইস্যুগুলোর সাথে মিল আছে, কিন্তু আমাদের দেশের কূটনীতিবিদরা বিভিন্ন গণমাধ্যম আমি দেখলাম যে তারা বলতে চেয়েছেন যে তারা দেখতে চান এটি ইতিবাচক আলোচনা হয়েছে, ইতিবাচক বৈঠক হয়েছে। আসলে হয়েছে কি যে কূটনীতিবিদরা সাধারণত সব কিছু পজিটিভলি দেখতে চান এবং জনসম্মুখে তারা কখনো নেতিবাচক কিছু উল্লেখ করতে চান না। এটি তাদের ডিপ্লোমেসির ভাষায় এই ধরনের হতে পারে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা তো একটু গভীরে ঢোকার চেষ্টা করব। তারা যে গভীরে ঢোকেন না আমি সে কথা বলছি না, তারা প্রকাশটা করেন ভিন্নভাবে। আর যদি শেখ হাসিনা ইস্যুতে ভারত বিষয়টি এড়িয়ে যায়, এই একটি পয়েন্ট দিয়ে, একটি বিষয় দিয়ে আমরা মোটামুটি কনক্লুশনে পৌঁছতে পারি ভারত যেখানে ছিল সেখানেই আছে। শেখ হাসিনা ইস্যুতে তারা
অনমনীয় মনোভাব যদি দেখিয়ে থাকে, তাকে হস্তান্তর করবে না বা এখনও তাকে শেল্টার দিয়ে যাবে এবং সবার অংশগ্রহণে নির্বাচন দেখতে চায়, এইগুলো যদি স্পষ্ট বার্তা দিয়ে থাকে, তাহলে বলবো এই বৈঠকটি আসলে তেমন কিছুই ফলপ্রসূতা আমাদের জন্য নিয়ে আসেনি। এটা স্রেফ একটি ফর্মাল মিটিং, যেহেতু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি আবেদন দীর্ঘদিন ধরে চলছে নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা যাতে একটি বৈঠক হয়, সেটুকুই শুধু হয়েছে। বাংলাদেশকে সম্মান জানিয়ে সবশেষ পর্যায়ে এসে হয়তো নরেন্দ্র মোদী, ডক্টর মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, এপ্রিল মাসের 3 তারিখে বিকেলবেলায় আজকের এই ভিডিওটি করছি। আজকের দিনের প্রধানতম খবর, এটাকে খবর বলা যাবে না, বাংলাদেশের জন্য ডিজাস্টার এবং দুর্ভাগ্য। সেটি হলো বাংলাদেশ থেকে যে সকল পণ্য আমেরিকাতে রপ্তানি হয়, সে সকল পণ্যের উপর মার্কিন সরকার, ডোনাল্ড ট্রাম্প সরকার 37% শুল্ক আরোপ করেছে। ইতিপূর্বে এই শুল্কটি ছিল 15%-এর মতো। তাহলে 15-15-30, অর্থাৎ অতিরিক্ত 15 আর হলো 7, 23% শুল্ক আরোপ করা হলো। বাংলাদেশ থেকে এখন যে পণ্যটি যাবে সেই পণ্যটির উপর অতিরিক্ত শতকরা 23 টাকা বেশি দিতে হবে আমেরিকার নাগরিকদের। এবং এই শুল্কর সঙ্গে যখন এটাকে বেসিক ফান্ডামেন্টাল শুল্ক বলা হয়, আমাদের দেশে ধরুন শুল্ক যদি হয় 5% কথায় কথায় কোনো একটা জায়গাতে, তো সেটার সঙ্গে এটাকে বলা হয় কাস্টমস ট্যারিফ, তার সঙ্গে ভ্যাট যুক্ত হয়, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যুক্ত হয়, আরও অলমোস্ট 10-15% যুক্ত হয়। তো সেই ক্ষেত্রে মূল ট্যারিফের উপর, অর্থাৎ 37% ট্যারিফের উপর ধরুন আরও 10-15% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। অর্থাৎ সেখানকার আমেরিকান যে জিএসটি, অ্যাডভান্স জিএসটি, আয়কর, তারপরে আরও অনেক কিছু, সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এখন যে দ্রব্যমূল্য তার সঙ্গে যদি আপনি আরও 15% যোগ করেন বা 12% যোগ করেন, অলমোস্ট 50% দাম বেড়ে যায়। তাহলে 50% যদি দাম বেড়ে যায়, তো যে শার্টটি এখন $100 আমেরিকানরা কিনছেন, সেই শার্টটিকে তাদেরকে কিনতে হবে $150। এখন এই $50 তারা শার্ট কিনতে গিয়ে বাংলাদেশ থেকে যে এখন বছরে $8 বিলিয়ন আমরা যে এক্সপোর্ট করছি, $8 বিলিয়ন যে আমরা এক্সপোর্ট করছি আমেরিকাতে, এটি কি নেমে $5 বিলিয়ন আসবে, $4 বিলিয়ন আসবে, নাকি এটি $12 বিলিয়ন যাবে? এটি নিয়ে বিতর্ক করার কোনো অবকাশ নেই। সঙ্গত কারণে এই ব্যবসাটা ধস নামবে। আমেরিকাতে যে আমাদের এক্সপোর্ট, সেই এক্সপোর্টটা পরিপূর্ণভাবে ধস নামবে। এখন এই কাজটি ডোনাল্ড ট্রাম্প কেন করলেন? এর কারণ হলো যে আমেরিকাতে বাংলাদেশের যে পোশাক, এটি সাধারণত আমেরিকার গরিব মানুষ যারা আছে তারা ব্যবহার করে। গার্মেন্টসের ভাষায় এগুলোকে বলা হয় লো প্রোডাক্ট। এবং সেখানে গিয়ে আপনি দেখবেন যে বাংলাদেশে তৈরি যে কোনো জিন্স বা প্যান্ট, ওদের যে সকল বড় বড় ব্র্যান্ড শপ রয়েছে তাদের কথা আলাদা, কিন্তু ব্র্যান্ডের বাইরে যেগুলো নন ব্র্যান্ডেড প্রোডাক্ট বাংলাদেশ থেকে যায়, এগুলো এতটা সস্তা, এতটা কম দাম। আপনি আমাদের যে বঙ্গবাজারে যে পুরনো গার্মেন্টসের মালামাল পাওয়া যায়, এমনকি আমাদের যে ফুটপাতে গার্মেন্টসের যে মালামাল পাওয়া যায়, সেখানে আমেরিকার ভালো ভালো যে দোকানে, সেই দোকানে গিয়ে আপনি $10 যে শার্ট পাবেন, যে প্যান্ট পাবেন, আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এটা কী করে বাংলাদেশ থেকে আসে। তারা বাংলাদেশে একটা শার্ট সেলাই করার জন্য কয় টাকা দেয়, একটা প্যান্ট সেলাই করার জন্য কয় টাকা দেয়, আপনি অবাক হয়ে যাবেন যে 1 ডজন প্যান্ট সেলাই করার জন্য $10-15 বেসিক 5 পকেট বেসিক জিন্স, মানে আমরা যে জিন্স প্যান্টগুলো পরি সেইগুলো 1 ডজন সেলাই করার জন্য ধরুন $12 অন অ্যাভারেজে তারা দেয়। তাহলে $1 মানে এখন বাংলাদেশে 120 টাকা। আপনি 120 টাকায় বাংলাদেশে কি কোনো একটা প্যান্ট সেলাই করতে পারবেন বলেন? কখনো পারবেন না। এবং এই যে 120 টাকা করে দিচ্ছে, এই 20 টাকার মধ্যে গার্মেন্টসের যত খরচ তাকে এটার মধ্যে মেনটেন করতে হয়। তার সঙ্গে সঙ্গে আবার এটা যদি এফওবি হয়, তাহলে চট্টগ্রাম বন্দর পর্যন্ত
এটাকে ফ্রি পৌঁছে দেওয়ার জন্য তাকে টাকা দিতে হয়। আবার যদি ডিলে করার পরে দেখা যাচ্ছে যে এটাকে যদি এয়ার শিপমেন্ট হয়ে যায়, তাহলে এয়ার শিপমেন্টের সমস্ত খরচ ম্যানুফ্যাকচারকে বেয়ার করতে হয়, এবং সেই ক্ষেত্রে দেখা গেল যে এই 120 টাকা যে প্যান্ট সেলাই করার জন্য সে পায়, এটার মূল্য চলে আসে 50 টাকা ইয়ারে যদি যায়। তো এইভাবে বহু ডিফিকাল্টিস মোকাবেলা করে বাংলাদেশের গার্মেন্টস শিল্প এই পর্যন্ত টিকে আছে, এবং এই বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উপর নির্ভর করে আমেরিকার নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র জনগোষ্ঠী তারাও টিকে আছে। তো সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এই বাংলাদেশের সঙ্গে তাদের যে ট্রেড ডিফিসিয়েন্সি হচ্ছে বা ডেপ্রিসিয়েশন হচ্ছে বা ট্রেড ডিফারেন্স হচ্ছে, ব্যবসা বাণিজ্যে যে বৈষম্য হচ্ছে, এই সুতো ধরে তারা এই যে সিদ্ধান্তটি নিল, তারা অনেকগুলো দেশের বিরুদ্ধে নিয়েছে, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে নিল এখানে যতটা না বাণিজ্যিক, যতটা না তাদের নিজেদের দেশের স্বার্থ, তার চেয়ে বেশি হলেও তিনি এই বাংলাদেশের উপর, বর্তমান সরকারের উপর একটা ক্রোধ তিনি ঝাড়লেন। এবং এটায় আমেরিকার যে ইকোনমি, ট্রিলিয়ন ডলারের ইকোনমি, সেখানে এই মানে $6 বিলিয়ন, তারপরে $6 বিলিয়ন উপরে অতিরিক্ত এই যে 37% ট্যাক্স, এটা তাদের জন্য একটা পিনাট, মানে পিনাটও না, বাদামের চেয়ে ছোটো কিছু একটা। তো সেই বাদামের চেয়ে ছোটো একটা যে বিষয়, সেটা নিয়ে তিনি এই যে জিদ দেখালেন, এই জিদের পেছনে মূলত তার রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে, একেবারে এটা নিশ্চিত। এবং সেই প্রতিহিংসা সঙ্গত কারণে ইউনূস সাহেবকে বিয়ার করতে হবে, বহন করতে হবে, এবং তিনি সেটা বহন করতে পারবেন কি পারবেন না সেটা পরের বিষয়, বা এটা নিয়ে শিল্প কলকারখানায় কতটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেবে এটা আগামী 2-3 মাসের মধ্যে আমরা এটা বুঝতে পারবো। কিন্তু সর্বনাশ যেটা হচ্ছে সেটা হলো যে এমনিতেই আমাদের গার্মেন্টস শিল্প একেবারে যাকে বলা হয় তলানিতে পৌঁছে গিয়েছে। আমাদের ইতিমধ্যে শত গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে, এবং আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ ছিলেন, বড় যারা ফ্যাক্টরি চালাতেন, সেটা বেক্সিমকো বলেন, নাসা গ্রুপ বলেন, তারপরে শেষে অন্যান্য যারা আছেন আওয়ামী লীগের বড় ফ্যাক্টরি ছিল, যাদের এক একটা ফ্যাক্টরিতে গড়ে 10,000 থেকে শুরু করে 50,000 60,000 লোক পর্যন্ত কাজ করত। তো এরকম অসংখ্য ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছে। বাকি যে ফ্যাক্টরিগুলো চলছে, সেই ফ্যাক্টরিগুলোতে এই যে কয়েক মাসে যে শ্রমিক অসন্তোষ, সেই শ্রমিক অসন্তোষের মূল কারণ হলো যারা চাকরি হারিয়েছে, তারা যে সকল ফ্যাক্টরিতে কাজকর্ম হচ্ছে সেই ফ্যাক্টরির সামনে গিয়ে তারা বলছে আমাদেরকে চাকরি দিতে হবে, এবং তারা রাস্তা ব্লক করে রাখছে। তো এই কারণে এই গত কয়েক মাসে কিন্তু ভীষণ রকম শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে, এবং এটা নিয়ে সরকারও বিব্রত, গার্মেন্টস মালিকরাও বিব্রত, এবং যারা চালাচ্ছে তারাও বিব্রত। তার সঙ্গে সঙ্গে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা বলেন, দুর্বলতা বলেন, মানসিক বৈকল্য বলেন, এই সমস্ত নানা কারণে জুট ব্যবসা থেকে শুরু করে আরও অনেক কিছু, ব্যাংকিংয়ে এই গার্মেন্টস মালিকরা তাদের দেয়ালে রীতিমতো পিঠ থেকে গিয়েছে। এবং সেখানে একেবারে হঠাৎ করে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সিদ্ধান্ত, এটি আমি মনে করি বর্তমান সরকারের জন্য একটা বিরাট বোঝা সৃষ্টি করেছে। এখন সরকার কি এটা অ্যাভয়েড করতে পারতো, সেটা সরকারই ভালো জানেন, এই বিষয়ে আমরা মন্তব্য করতে চাইনি। কিন্তু এটা যে তারা এই কাজটি করার জন্য তাদের একটা লবিস্ট গ্রুপ থাকার দরকার ছিল, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ এ মাস্টারপিস অফ নভেল, না মাস্টারপিস অফ যাকে বলা হয় নেগোসিয়েশন, হি ইজ এ রোল মডেল অফ যাকে বলা হয় মার্কেটিং, তারপরে হি ইজ দ্য মাস্টার মাইন্ড অফ লবিং কীভাবে করতে তিনি খুব ভালো জানেন। তো কাজে ডোনাল্ড ট্রাম্পের সরকার এরকম একটা সিদ্ধান্ত তিনি নেবেন, আরও 1-1.5 মাস আগে তিনি সেটা ঘোষণা দিয়েছেন যে এপ্রিলের 2 তারিখে তিনি এই সিদ্ধান্তটি নেবেন। তো এই সময়টিতে বাংলাদেশের পক্ষ থেকে কেন লবিস্ট নিয়োগ করা হলো না, এবং কেন সেখানে যথাযথ ব্যবস্থা নেওয়া হলো না, এবং এই জন্য সরকারের যারা কর্তা ব্যক্তি কেন তাদেরকে দায়ী করা হবে না। আমেরিকাতে যিনি রাষ্ট্রদূত রয়েছেন তিনি, ওখানে যিনি ট্রেড মিনিস্টার রয়েছেন তিনি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন, তাদের সবাইকেই কিন্তু এটা নিয়ে জবাবদিহি করতে হবে। এর কারণ হলো এটা মানুষের রুটি এবং রুজির ব্যাপার। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস বা তৌহিদ সাহেব এদের খেয়াল খুশির বিষয় নয়, এর সঙ্গে লক্ষ লক্ষ মানুষের রুটি এবং রুজি জড়িত। কাজে এটা নিয়ে আপিল হতে পারতো, এটা নিয়ে বার্গেনিং হতে পারতো, এটা নিয়ে লবিং হতে পারতো, এটার কোনো চেষ্টা করা হয়েছে বলে আমার জানা নেই, কিন্তু এই জিনিসটা ঘটে গেছে। এই গেল এক।
দ্বিতীয়ত হলো এটা কেন ঘটলো হঠাৎ করে। এবং এটা ঘটার আগে আপনারা দেখেছেন যে আমেরিকার যে একটা পত্রিকা নিউ ইয়র্ক টাইমস, সেখানে বাংলাদেশ সম্পর্কে একটা নিষ্ঠুর প্রতিবেদন ছাপা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হচ্ছে যে বাংলাদেশে জঙ্গিবাদ রীতিমতো ভর করেছে এবং এই জঙ্গিবাদ আগামী দিনে এই অঞ্চলের রাজনীতি এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করবে। তো কাজেই আমেরিকা যখন কোনো একটি দেশের উপর খড়গ চাপায়, শাস্তি দিতে চায়, তখন কখনো কখনো বিভিন্ন সময়টিতে তারা তাদের উপর নানা রকম অপবাদ দিয়ে থাকে। যেমন তারা আমাদের শত্রু রাষ্ট্র, তারা জঙ্গি রাষ্ট্র, বিশেষ করে ইসলামী জঙ্গি রাষ্ট্র। তারপরে তারা সন্ত্রাসে, আন্তর্জাতিক সন্ত্রাসে অর্থায়ন করে, সন্ত্রাসবাদ তারা বিস্তার করে। যেমন লিবিয়ার গাদ্দাফির বিরুদ্ধে ছিল যে সে আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে, এই জন্য সরাসরি সেখানে তারা আক্রমণ চালিয়েছে। তো এইরকম কাউকে যখন তারা কিল করতে চায়, মেরে ফেলতে চায়, গলা টিপে ধরতে চায়, কাউকে শেষ করে দিতে চায়, তখন আগে তাহার চরিত্রটাকে তারা হনন করে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে। তো নিউ ইয়র্ক টাইমসে এই যে বাংলাদেশের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হলো, সেই ব্যবস্থাটা নেওয়া হলো, হঠাৎ করে শুল্ক বাড়িয়ে দেওয়া হলো এবং সেই শুল্ক এখন 37% শুল্ক, আগের 15%-এর চাইতে যে বেড়ে গেল, অর্থাৎ 15 আর 7, তো 15 আর 7 মানে কত পার্সেন্ট হলো? 15, 20 আর হলো 2, 22%। তো এই যে 22% অতিরিক্ত শুল্ক আরোপ হলো, এটা নিয়ে মার্কিন সমাজে একটা প্রতিক্রিয়া তৈরি হয়ে যাবে। জনগণ প্রশ্ন করবে, অনেকে রাস্তায় নামবে, পত্রপত্রিকায় কথাবার্তা হবে। তো সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প সরকার কিন্তু তার আগেই প্ল্যান করে, পলিসি করে নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের বিরুদ্ধে একটা রিপোর্ট ছাপিয়ে দিয়েছে যে এটা একটা সন্ত্রাসের, যাকে বলা হয় সূতিকাগার হতে যাচ্ছে, এটি একটি দ্বিতীয় আফগানিস্তান হতে যাচ্ছে। এখানে ওসামা বিন লাদেন, আইএসের মতো সংগঠন আগামীতে তৈরি হবে, নেতা তৈরি হবে। কাজেই তাদেরকে যদি এখনই ভাতে না মারতে পারি, তাদেরকে যদি এখনই আমরা নিয়ন্ত্রণ করতে না পারি এবং এই সরকারকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আগামীতে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজনীতি, অর্থনীতি, বাংলাদেশ কেন্দ্রিক যা কিছু আছে, এটা হুমকির মধ্যে পড়বে। তো কাজেই সরকারকে চাপে রাখার জন্য, দেশবাসীকে চাপে রাখার জন্য এই শুল্ক আরোপ করা হয়েছে। তো এইরকম একটা যুক্তি উপস্থাপন করার জন্য আমেরিকার সবচেয়ে প্রভাবশালী পত্রিকা, সেই পত্রিকায় বাংলাদেশের বিরুদ্ধে এরকম একটি রিপোর্ট ছাপা হলো। কিন্তু সেই রিপোর্টের বিরুদ্ধে কার্যকর কোনো বিজ্ঞাপন দেওয়া, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের পিঠ বাঁচানোর জন্য আমেরিকার ওয়াশিংটন পোস্টে কত ডলার খরচ করেছেন, কত লাখ ডলার খরচ করেছেন, বিজ্ঞাপন দিয়েছেন। তো এখন রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে এই নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনের বিরুদ্ধে নিউ ইয়র্ক টাইমসে কিন্তু একটা বিজ্ঞাপন দেওয়া যেত। উনি এত লোকজন জানেন, ওনার এত ইংরেজি জানা লোকজন আছে, এত জ্ঞানী গুণী পণ্ডিত আছেন, এখানে আলী রিয়াজ সাহেব আছেন, তো তিনি সে বিজ্ঞাপনটা দিতে পারতেন। সঙ্গে সঙ্গে তিনি কাউন্টার, নিউ ইয়র্ক টাইমসের যে কাউন্টার, যে পত্রপত্রিকাগুলো রয়েছে, সেখানে তিনি বাংলাদেশ সম্পর্কে অ্যাডভোকেসি করার জন্য তিনি লোক পাঠাতে পারতেন, লোক নিয়োগ করতে পারতেন। তো সেই কাজগুলো তিনি করেননি। ওটাকে তিনি কিভাবে নিয়েছেন বা তার লোকজন কীভাবে নিয়েছেন আমি বলতে পারবো না, কিন্তু আমরা যারা সাধারণ জনগণ, আমরা তখনই অনেকেই বুঝতে পেরেছিলাম যে নিউ ইয়র্ক টাইমসে যখনই এরকম একটা নিউজ ছাপা হয়, সেই নিউজের পরেই একটা দুঃসংবাদ যে কোনো একটা দেশের জন্য হয়। তো নিউ ইয়র্ক টাইমসের জন্য হয়, তারপরে শেষে যেটা উইকলি, যেটা টাইম ম্যাগাজিন, সেখানে যখন কোনো প্রচ্ছদ হয়, প্রায় সব ক্ষেত্রেই কিন্তু একটা দুর্ঘটনা লুকায়িত থাকে। তো এই নিউজটি ছিল আমাদের জন্য একটা অশনির সংকেত। আমরা সেই অশনির সংকেতটাকে অনুধাবন করতে পারিনি এবং সেই অনুধাবন করতে না পারার কারণেই অলনে ছাড়েন বজ্রপাত রূপে আমাদের উপর এই যে ট্যাক্সটা বসে গেল। এবং এটা শুধু এখানে থাকবে না, এটার দ্বিতীয় ধাপে গিয়ে তারা ওই যে শেখ হাসিনার জমানাতে একটা সিদ্ধান্ত নিয়েছিল, নিষেধাজ্ঞা, মানে বাংলাদেশের যে সকল সরকারি আমলা কামলা, রাজনীতিবিদ তাদের স্বার্থের বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা। এবং সেই নিষেধাজ্ঞা আরোপ করতে গিয়ে যদি এখন সরকারি কর্মে যারা নিযুক্ত, তাদের 2-4 জনকে আবার সেই নিষেধাজ্ঞা দিয়ে দেয়, সরকারি কর্মকর্তা প্লাস এখন যারা রাজনীতি নিয়ন্ত্রণ করছেন।
আপনি বোঝার চেষ্টা করেন, রীতিমতো ডিজাস্টার হয়ে যাবে। এবং সরকারের সেই ডিজাস্টারের মধ্যে দিল্লি কি পরিমাণ লম্ফজম্প করবে, শেখ হাসিনা কি পরিমাণ অডিও বার্তা পাঠাবে এবং কি পরিমাণ আনন্দে উদ্বেলিত হয়ে হঠাৎ করে বাংলাদেশে ঢুকে পড়ার জন্য তিনি যাকে বলা হয় যে আনন্দ উল্লাস শুরু করবেন, এটা আপনারা কি কল্পনা করতে পারছেন? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি জানি না বিএনপিকে আর কত নিচে নামালে অ্যাডভোকেট ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করবেন। তারেক রহমান সাহেব ফজলুর রহমানকে ভয় পান, সেই কারণে ফজলুর রহমানকে ফোন করেন না। ফোন করেছেন রাত 2টা বাজে ফজলুর রহমানের ওয়াইফকে। ফজলুর রহমানের ওয়াইফকে ফোন করে বলেছে, ভাবি ভাইয়ের মেজাজটা ঠিক আছে কিনা, ভাইকে তো ফোন করার আগে আমার একটু আপনার কাছ থেকে জানতে হয়। এইরকম কথাবার্তা উলঙ্গভাবে বলা মিডিয়ার সামনে, আজকে চ্যানেল আইয়ের একটা রিপোর্টে আমি সেই জিনিসটা এইমাত্র দেখে আপনাদের সামনে আসলাম। প্রিয় দর্শক, তারেক রহমান সাহেব অত্যন্ত ভদ্র এবং রুচি সম্পন্ন একজন ব্যক্তি। ওনার ওয়াইফ ডাক্তার জুবাইদা রহমান সহ সবাইকে আমরা লন্ডনে বিভিন্ন অনুষ্ঠানে পাই। তাদেরকে আমরা উচ্চ মর্যাদার স্থানে রাখি এবং উচ্চ মর্যাদাশীল ব্যক্তি হিসাবে জিয়া পরিবার এবং জুবাইদা রহমানের পরিবারকে আমরা মনে করে থাকি। আর সেই তারেক রহমান সাহেব হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মা অসুস্থ থাকার কারণে পুরা রাজনৈতিক দলটাকেই উনি নিয়ন্ত্রণ করছেন। এক হিসাবে আমরা ওনাকে চেয়ারম্যান বললেও কোনো দোষের হবে না। মাকে সম্মানের সাথে উনি চেয়ারম্যান রেখেছেন, উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। প্রিয় দর্শক, এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার ফজলুর রহমানের মতন একজন বিএনপি উপদেষ্টার ওয়াইফকে রাত 2টার সময় ফোন করে কথাটা আবার মিডিয়াতে এসে উনি দিব্যি উলঙ্গভাবে বলছেন, এই কথাটা তারেক রহমানের মর্যাদার সাথে কতটুকু যায়, কতটুকু মানানসই যে উনাকে ভয় পেয়ে তারেক রহমান উনাকে ফোন না দিয়ে ফজলুর রহমানের বউকে ফোন দেয়। বিষয়টা আমি যদি একটু রেকর্ডটা আপনাদেরকে চ্যানেল আই থেকে এখন শোনাই, তারপরে যদি আমি বিশ্লেষণটা শেষ করি, আপনারা নিজ মুখে ফজলুর রহমানের মুখ থেকে কথাটাকে শুনলে আপনাদের কনফিডেন্স লেভেলটা হাই হবে এবং ফজলুর রহমান সম্পর্কে আপনারা কমেন্টস করে মন্তব্য করতে সহজ হবে। উনি কিন্তু ডাইরেক্ট আমাকে ফোন করে না, ফজলু ভাই মেজাজটা ঠিক আছে কিনা বুঝালো আগে ভাবি, কারণ আমি তো বলে ফেলি এইটা ঠিক হইতেছে না। লিডার বলছে যে 6 মাস ফজলু ভাই যে কথাগুলো বলছে এটা আমার দলকে অনেক বেশি জীবিত করে রাখছে, সেভ করে রাখছে। ফজলু ভাইয়ের একারই কথা, এই আমার আমি যেটা 6 মাস আগে কইছি এখন ফলতাছে, কথাটা কিন্তু স্বপন কইছে, ফলতাছে কিনা আমি সবসময় কইছি। আর ইলেকশন দিতে চায় না, ডংনান করতে চায়, একটু পাওয়ারটা একটু খাড়ায় লই, কথাটা বুঝছেন না? না, ইলেকশনটা পুষ মাসে আবার বেশি শীত পড়ছে, এবার ইলেকশনটা দেওয়া যেত না, আগামী ডিসেম্বর মাসে দিব। আচ্ছা, ডিসেম্বর মাসে দেখতেছি আবার ওই যে মহিলা আছে আমাদের দেশের বাড়ি হবিগঞ্জ, ওই যে রিজওয়ানা হাসান, তারা দিয়ে আবার মিষ্টি মিষ্টি করে কয় না স্যার তো কইছে ইলেকশনটা দিয়ে দিব, তবে এটা আর একটু 6 মাস পিছাইতেও পারে। যে লোকটা একবার আমি তো যদি বলি তুমি মাত্র আমার বাড়িতে আইসো, কালকে 100 টাকা দিব, 10টার সময় 9:59 আমার হাতে 100 টাকা থাকবে, তোমার হাতে দিয়ে দেবো, ওইটা ব্যাংকে দিয়ে দেবো। আমি আমার কথার যদি 2 নম্বর হয় তাহলে মানুষের কথা কি হবে? উনি তো, ওনার নাম তো ইউনূস সাহেব, বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষদের একজন, ওনার কথা এদিক সেদিক হইব কেন? আচ্ছা দেখতাছি বুঝালই, এইগুলা তো গ্রামের এই কারাই কয়, এই বাংলা না ইংরেজিতে আমি কইলাম না, গ্রামের কিছু লোক আছে না, ওই যে এই আজমেরিগঞ্জে বা ওই যে নতুন বাজারে এখন নাকি বড় গরুর বাজার হয়েছে, এই সহাল বিহাল কথা, গরুটা খুব ভালো। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত ফজলুর রহমানের বক্তব্যটা শুনলেন যে উনার ওয়াইফকে আগে ফোন করে বলে, ভাবি ভাইয়ের মেজাজটা ঠিক আছে কিনা। ভাই তো গত 6 মাস যাবৎ বিএনপিটাকে চাঙ্গা করে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, দলটাকে ঠিক রেখেছে। ভাই যেভাবে মাঠে গরম রেখেছে বিএনপিকে, সেই রকম গরম তো অন্য কেউ রাখে না। ভাইয়ের মেজাজটা আজকে ঠিক আছে কিনা আপনার কাছ থেকে আগে জেনে নেই। এই বক্তব্যটা
ফজলুর রহমানের মুখ থেকে আপনারা শুনলেন, তারপরে বিশ্লেষণে গেল ফজলুর রহমান যে ডক্টর মোহাম্মদ ইউনূস সকাল বিকাল বিভিন্ন ভাবে কথা বলে গরুর হাটের লোকেরা যেরকম মানে গরুটা ভালো, বাছুরটা ভালো, গরু দালালি যারা যেভাবে করে, এরকম ডক্টর মোহাম্মদ ইউনূস গরু দালালের মতন সকাল বিকাল, সকালে বলে ডিসেম্বরে নির্বাচন, আবার তার আরেক উপদেষ্টা বলে জুন মাসে নির্বাচন। দেখালই বুঝালই, এটা গ্রামের মূর্খ মানুষের কাজ, এটা ডক্টর ইউনূস কেন করে? প্রিয় দর্শক, আমি কোনো গালি বা কোনো কিছু দিব না ডক্টর ফজলুর রহমানকে, কারণ অ্যাডভোকেট ফজলুর রহমান এখনও বিএনপির উপদেষ্টা, চেয়ারপারসনের উপদেষ্টা। এখন আমি যদি ফজলুর রহমানকে গালি দেই, আমার বিএনপির প্রিয় ভাই বোনেরা আমার প্রতি ক্ষেপে যাবেন। আপনারাই আজকে বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম। ফজলুর রহমান জনাব তারেক রহমানকে নিয়ে যা বলেছে তা যদি আপনারা মেনে নিতে পারেন, এটা আপ টু ইউ, এটা আপনাদের বিষয়। আপনাদের দল আপনারা কিভাবে গুছাবেন, কিভাবে সাজাবেন। আপনাদের চেয়ারম্যান রাতের 2টার সময় এক উপদেষ্টার বউকে ফোন করে উপদেষ্টার মেজাজ ঠিক আছে না জানতে তাহলে আপনাদের চেয়ারম্যান কিভাবে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হবে? তাহলে তো এরকম উপদেষ্টাদের সকল বউদের কাছে উনার ফোন করে করে জিজ্ঞাসা করতে হবে ভাইয়ের মেজাজ ঠিক আছে কিনা, কালকে মন্ত্রী পরিষদে বসে সিদ্ধান্ত নিতে পারবো কিনা। আগের থেকে তাহলে তারেক রহমানের বিভিন্ন উপদেষ্টাদের, বিভিন্ন নেতাদের বউদের কাছে ফোন দিতে হবে। আর এটাই কি একজন প্রাইম মিনিস্টার বা রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়কের কাজ হবে? এত নিচে তারেক রহমান সাহেবকে নামানোর পিছনে ফজলুর রহমানের কোনো পরিকল্পনা আছে কিনা? ভারতের কাছে দেশকে উঠিয়ে দেওয়ার জন্য তারেক রহমানকে বাংলাদেশে যাতে করে না যেতে পারে সেই পরিকল্পনায় ফজলুর রহমান কোনো কাজ করছে কিনা? আক্কলকে ইশারা আর বেআক্কলকে ধাক্কা। আমাদের ছোটকালে একটা কথা আমাদের শিক্ষকরা বলতেন, অল্পতেই আক্কলওয়ালা বিবেকওয়ালা মানুষ বুঝতে পারে, আর বেআক্কল যাদের বিবেক কম তাদেরকে ধাক্কা দিলেও বুঝতে পারে না সত্য আর মিথ্যা কোনটা। ফজলুর রহমানের মুখ থেকে তারেক রহমানকে নিয়ে এত নিম্নমানের কথা আমার জীবনে আমি কোনো রাজনৈতিক দলের প্রধান সম্পর্কে অন্য কোনো নেতা বলতে, নিজ দলের কেউ বলতে, বিরোধী দলের কেউ বললে তো এটা কোনো যায় আসে না। বিরোধী দলের যে কোনো মানুষ যে কোনো মানুষকে নিয়ে এই ধরনের ঠাট্টা মস্করা, ছোট করে হেয় করে কথা বলতেই পারে, বলেই থাকে। কিন্তু একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা একজন মাঝারি সারির নেতার কাছে এভাবে মানে কাচুমুচু করে ফোন দিতে হবে, এই কথাটা বলার পরে উনার উপদেষ্টা পরিষদের মানে পোস্টটা কিভাবে থাকে এটা বিএনপির চেয়ারপারসন আর বিএনপির শীর্ষ নেতারাই বলতে পারবেন। আমি মনে করি বিএনপির প্রিয় ভাই বোনেরা আপনারা আপনাদের শীর্ষ নেতাদেরকে প্রশ্ন করেন ফজলুর রহমানের এই কথাটা বলাটা তারেক রহমানের জন্য সম্মানের হয়েছে না অসম্মানের হয়েছে, আপনাদের বিবেক দিয়ে আপনারা চিন্তা করে আপনারা জিজ্ঞাসা করুন। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাজারের গরু বিক্রেতার সাথে, গ্রামের মূর্খ মানুষের সাথে উনি নিচে নামিয়েছেন। এইটাই বলে জ্ঞানী মানুষকে চিনে, স্বর্ণ যাচাই করার জন্য কষ্টি পাথর লাগে। এখন ফজলুর রহমান কতটুকু কোন পাথর, কষ্টি পাথর না এই পাহাড়ের মধ্যে অকিজু পরে থাকা পাথর, এটা জনগণ বুঝতে আর কষ্ট হবে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এভাবে কথা আর কোনো মানুষ বাংলাদেশে বা পৃথিবীর অন্য কোনো দেশে, ভারত থেকেও বিভিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথা বলে, কিন্তু এইরকমভাবে গরু দালাল বা গরু ব্যবসায়ীর মতন, গ্রামের মূর্খ মানুষের মতন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারতের দালাল মিডিয়াগুলো বলছে বলে আমার জানা নেই। আপনাদের জানা থাকলে কমেন্টস করে লিখবেন। এই প্রত্যাশা রেখে আমি আজকে এই পর্বটি এখানে শেষ করছি। কেটিভি 24কে যদি ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা রাখছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আজকের ভিডিওটি যে বিষয়টি দেখতে পেয়েছেন, ভারতের নরেন্দ্র মোদীর সাথে অবশেষে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এবং এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।